গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 13th মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। 2026 সালে 21তম মাহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডসে কাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে? আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে কাকে? অমল পালেকারকে। অমল পালেকার 70 দশকের হিন্দি সিনেমার একজন আইকনিক অভিনেতা, আর এই ফেস্টিভ্যালটা 19 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত নতুন দিল্লিতে হবে। আর এটা মহিন্দ্রা গ্রুপ দ্বারা প্রবর্তিত এবং টিম ওয়ার্ক আর্টস দ্বারা প্রযোজিত। 2026 সালে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে ক্রীড়া সম্পর্কের কততম বার্ষিকী উদযাপিত হচ্ছে? 100তম বার্ষিকী উদযাপিত হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে। এই সম্পর্কের সূচনা হয়েছিল 1926 সালে, যখন ভারতীয় সেনাবাহিনীর হকি দল নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। কেন্দ্রীয় যুব কল্যাণ আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া নতুন দিল্লিতে নিউজিল্যান্ডের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এটার জন্য, মেনলি মানে এই 100তম বছর পূর্ণ হচ্ছে বলে, 100 বছর পূর্ণ হচ্ছে বলে, যাতে মানে এই বৈঠকটা কিসের জন্য হয়েছে? ক্রীড়া উন্নয়ন, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং স্পোর্টস ডিপ্লোম্যাসি বা ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে যাতে আরও সম্পর্ক সুদৃঢ় করা যায়, সেই নিয়ে ছিল এই বৈঠক। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও। এগুলো অ্যাপেতে অ্যাভেলেবেল রয়েছে। ফেব্রুয়ারিটাও তোমাদের ওখানে পাবলিশ হয়ে গেছে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব ইবুক থেকে পাবে, আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মানে ইবুকের সাথে সাথে মক টেস্ট সিরিজ একসাথে কোর্সে রয়েছে। এই কোর্স অপশানে গেলে তোমরা ইয়ারলিগুলো পেয়ে যাবে। কেমন? আচ্ছা, এছাড়াও বিভিন্ন টেস্ট সিরিজে গেলে তোমরা আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এছাড়া বিভিন্ন জিকে টেস্ট সিরিজ, ডাব্লিউবিপি, কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই সমস্ত জায়গাগুলো তোমাদের রয়েছে। বিভিন্ন এক্সাম স্পেসিফিক মক টেস্ট, সেগুলো তোমরা ওখান থেকে অ্যাটেন্ড করতে পারো। এছাড়া আমাদের অ্যাপে বর্তমানে এই ব্যাচগুলো চলছে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 4, এগুলো একদম নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। সেন্ট্রাল এবং স্টেট এক্সামের সমস্ত পরীক্ষার জন্য জিকে এটাতে কভার করা হবে, আর এখানে সমস্ত সাবজেক্ট কভার করা হবে জেনারেল কম্বাইন্ড ব্যাচে। এছাড়া রেলের জন্য স্পেশালি বুলেট ব্যাচ রয়েছে। ডাব্লিউপিপি কেপি ব্যাচটাও ফাউন্ডেশন ব্যাচ তোমাদের নতুন স্টার্ট হয়েছে। কেপি কনস্টেবল মেনের জন্য রয়েছে ব্যাচ। বিভিন্ন এক্সাম, আপার প্রাইমারি টেট। তো আরও ডিটেলসে জানার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সাথে সরাসরি কনসালটেশনের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্ন চলে আসবো। 2026 সালে ভারত আর সেসেলসের মধ্যে কততম যৌথ সামরিক মহড়া লামিতে অনুষ্ঠিত হচ্ছে? 11তম সামরিক মহড়া লামিতে হচ্ছে ভারত আর সেসেলসের মধ্যে। এটা 11তম ভারত আর সেসেলসের মধ্যে যৌথ সামরিক মহড়া। 9 মার্চ থেকে 20 মার্চ 2026 পর্যন্ত এটা চলবে। ক্রেওল ভাষায় লামিতে শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। এটা একটা দ্বিবার্ষিক, মানে 2 বছর ছাড়া ছাড়া এই মহড়া হয়, যেটা 2001 সাল থেকে সেসেলসে হচ্ছে। 2026 সালের এই মহড়ায় ভারতীয় সশস্ত্র বাহিনীর 3টে শাখা, সেনা, নৌ আর বায়ুসেনা অংশগ্রহণ করছে। আসাম রেজিমেন্টের জওয়ানরা ভারতীয় সেনাবাহিনীর নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকাণ্ড আর বায়ুসেনা C-130 মালবাহী বিমান নিয়ে এটা মোট কথা হচ্ছে আর কি। আধা শহুরে এলাকায় নিরাপত্তা হুমকি মোকাবিলা, কৌশলগত ড্রিল, মানে আধুনিক সমর কৌশলের আদান প্রদান, এই সমস্ত জায়গাগুলো হবে। 2026 সালের মার্চ মাসে ডিআরডিও কোন বিশ্ববিদ্যালয়ের সাথে অর্গ্যানো ফসফরাস যৌগের প্রতিষেধক তৈরির জন্য একটা গবেষণা প্রকল্প শুরু করেছে? ভারথিয়ার বিশ্ববিদ্যালয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বিষাক্ত অর্গ্যানো ফসফরাস যৌগের প্রভাব মোকাবিলায় নতুন প্রতিষেধক তৈরির একটা গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প অনুমোদন করেছে। কোয়েম্বাটোরের ভারথিয়ার বিশ্ববিদ্যালয়কেই দায়িত্ব দেওয়া হয়েছে, যেটার নাম ডেভেলপমেন্ট অফ নোভেল অ্যান্টিনোডস ফর হাইলি টক্সিক অর্গ্যানো ফসফরাস কম্পাউন্ডস নাম রাখা হয়েছে। এই গবেষণার জন্য প্রায় মানে 99.15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আর এর মূল গবেষক হচ্ছেন ডক্টর এন জয়কুমার এবং সহ গবেষক ডক্টর এস সুজা। মূল লক্ষ্য থাকছে এটাতে যে অত্যন্ত বিষাক্ত এই অর্গানোফসফরাস যৌগগুলো, যেগুলো অনেক সময় রাসায়নিক মরণাস্ত্র বা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, মানবদেহে যে ক্ষতি করে সেটাকে রুখতে নতুন আর কার্যকর প্রতিষেধক তৈরি করা। এরপর 2026 সালের শুরুতে রাজস্থানের কোন অঞ্চলের পান মেথি কমিউনিটি ফার্মার্স ভ্যারাইটি হিসেবে নিবন্ধিত হয়েছে বা রেজিস্টার্ড হয়েছে? নাগৌরের।
রাজস্থানের নাগৌর অঞ্চলেই পান মেথিটা পাওয়া যায়, এটা আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অথরিটি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নাগৌর জেলার এই বিশেষ মেথিকে কমিউনিটি ফার্মার্স ভ্যারাইটি হিসাবে রেজিস্ট্রেশন দিয়েছে আর কি। এই রেজিস্ট্রেশনটা পিপিভি অ্যান্ড এফআর আইন 2001-এর অধীনে করা হয়েছে। এর ফলে নাগৌর জেলার কৃষক সম্প্রদায় ফসলের আইনি মালিক আর রক্ষক হিসেবে স্বীকৃতি পাচ্ছে। নাগৌরি পান মেথির বৈজ্ঞানিক নাম হচ্ছে ত্রিগোনেলা কর্নিকুলাটা এল। সাধারণ মেথির চেয়ে এটা তার তীব্র সুগন্ধের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এরপরে সম্প্রতি টিম কলকি নামক মাদক চক্রটি ভেঙে দিয়েছে কোন সংস্থা? ভেঙে দিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি। এই মাদক চক্রটা ডার্কনেট মার্কেট প্লেসে ব্যবহার করে সারা ভারতে মাদকদ্রব্য সরবরাহ করতো। তারা যোগাযোগের জন্য এনক্রিপ্টেড কমিউনিকেশন প্ল্যাটফর্ম ব্যবহার করত। 3 মাসের গোয়েন্দা তথ্য সংগ্রহের পর এই অভিযান পরিচালিত হয়। অভিযানটা পরিচালনা করা হয় নিউ দিল্লিতে। আর এই এনসিবি বা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এটা ভারতের একটা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী আর গোয়েন্দা সংস্থা, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এনসিবি প্রতিষ্ঠিত হয়েছিল 1986-এ। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট 1985 অনুযায়ী মাদক পাচার আর অবৈধ মাদক ব্যবহারের বিরুদ্ধে কাজ করে এটা। এনসিবি রাজ্য সরকার আর অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সাথে সমন্বয় করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এর মহাপরিচালক ডিরেক্টর জেনারেল রয়েছেন অনুরাগ গর্গ। এরপরে ন্যাশনাল ক্লাইমেট স্ট্যাক ইনোভেশন চ্যালেঞ্জ চালু করেছে কোন সংস্থা? নাবার্ড চালু করেছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যান্ড ডালবার্গ অ্যাডভাইজার্স এটার সহযোগী সংস্থা। ভারতের গ্রামীণ অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ 2010 থেকে 15 বছরের জন্য জলবায়ু বিপর্যয়ের পূর্বাভাস মডেল তৈরি করা, খরা, বন্যা, তারপর চরম আবহাওয়া সম্পর্কে আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা, এইগুলো প্রধান ফোকাসে থাকছে। নাবার্ড হচ্ছে আমাদের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 1982 সালে বি শিবরামনের নেতৃত্বে কৃষি আর গ্রামীণ উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের কমিটির পর্যালোচনার জন্য, মানে বি শিবরামন কমিটির সুপারিশ, এটা প্রতিষ্ঠিত হয়। এটা একটা উন্নয়ন ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক। এর প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে ঋণ সহায়তার মাধ্যমে কৃষি আর গ্রামীণ উন্নয়নের প্রচার আর উন্নয়ন। আর নাবার্ড হচ্ছে আরআরবি মানে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক আর এসএইচজি অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ। এটা ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষি এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঋণের ক্ষেত্রে নীতি, পরিকল্পনা এবং ক্রিয়াকলাপ সম্পর্কিত বিষয়গুলির সাথে স্বীকৃত হয়েছে। আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল হাউজিং ব্যাংকের সম্পূর্ণ শেয়ার বিক্রি করেছে, এটা আমরা দেখেছি। দ্বিতীয় নরসিংহ কমিটির সুপারিশের ভিত্তিতে এর সম্পূর্ণ অংশদারিত্ব বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সরকারের এখন এনএইচবি এ নাবার্ড উভয়েরই 100% শেয়ার রয়েছে। আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন 2026 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটা হয়েছে তোমার নতুন দিল্লিতে। 7 থেকে 9 মার্চ হয়েছে। আইএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ এটা আয়োজন করেছিল। মূল থিম ছিল ডিসকভারি, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি, ড্রাইভিং ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড বিয়ন্ড। অর্থাৎ ম্যালেরিয়া নির্মূল করার জন্য বৈজ্ঞানিক গবেষণা, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এটা করা, মানে এটাই থিম ছিল আর কি এবারের। পরজীবী জীববিজ্ঞান মানে প্যারাসাইট বায়োলজি, ড্রাগ রেজিস্ট্যান্স মানে ওষুধের কার্যকারিতা হ্রাস পাওয়া এবং ম্যালেরিয়া শনাক্তকরণের আধুনিক প্রযুক্তি, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবারে এই সম্মেলনে। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক একটা পরজীবী দ্বারা সৃষ্ট একটা মারাত্মক মশাবাহিত রোগ, যেটা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ায়। প্রবল কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ব্যথা, বমি, ক্লান্তির প্রধান লক্ষণ, মানে ক্লান্তি, এগুলো হচ্ছে এর প্রধান লক্ষণ, মানে ম্যালেরিয়া হলে এগুলো হয়। এরপরে সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ এনেছে? হিউম্যান রাইটস ওয়াচ। দেখো, হোয়াইট ফসফরাস হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই জ্বলে ওঠে। সাধারণত যুদ্ধক্ষেত্রে ধোঁয়ার আড়াল তৈরি করতে বা লক্ষ্যবস্তু চিহ্নিত করতে এটা ব্যবহার করা হয়। তবে জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী, কারণ এটা মারাত্মক দাহ্য, শরীরে লাগলে হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে।
শ্বাসকষ্ট, অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর সাথে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘর্ষের মাঝে এই অভিযোগ সামনে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে। এটা একটা আন্তর্জাতিক মানে নন প্রফিট এবং মানে বেসরকারি এবং অলাভজনক নজরদারি সংস্থা, নন প্রফিট ওয়াচডগ গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে তার সদর দপ্তর রয়েছে, 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে নাম ছিল হেলসিঙ্কি ওয়াচ। মূলত 1975 সালের হেলসিঙ্কি অ্যাকর্ডস সোভিয়েত ইউনিয়নে কতটা মেনে চলছে সেটা পর্যবেক্ষণ করার জন্য এটা তৈরি করা হয়েছিল। 1988 সালে এটার মানে বিভিন্ন বিশ্বব্যাপী শাখাগুলো একত্রিত হয়ে বর্তমান নাম হিউম্যান রাইটস ওয়াচ হয়েছে আর কি। এই সংস্থাটা বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে এবং সেগুলোর ওপর ভিত্তি করে রিপোর্ট প্রকাশ করে, যাতে অপরাধীদের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়। এরপরে সম্প্রতি বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উড়িষ্যার কোন জেলায় স্টেনোথো লৌরি নামক বিরল সামুদ্রিক প্রজাতির সন্ধান পেয়েছেন? এটা পেয়েছেন গঞ্জাম থেকে। দেখো, উড়িষ্যার গঞ্জাম জেলার আর্যপল্লী উপকূলে একটা বিরল চিংড়ির মতো দেখতে সামুদ্রিক প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যেটার নাম অ্যাম্পিপড। মানে এটা অ্যাম্পিপড প্রজাতির স্টেনোথো লৌরি আর কি। ভারতেই প্রথমবার এই প্রজাতির উপস্থিতি রেকর্ড করা হলো। এর আগে শুধুমাত্র মালয়েশিয়াতে দেখা গিয়েছিল। বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেষদেব পাত্রর নেতৃত্বে এই গবেষণাটা পরিচালিত হয়েছে। এই ক্ষুদ্র প্রাণীটি দৈর্ঘ্যে মাত্র 5.5 মিলিমিটার। এর বড় থাবা মানে ক্লজ রয়েছে এবং এরা মূলত পাথুরে সামুদ্রিক পরিবেশে থাকতে পছন্দ করে। এই আবিষ্কারের তথ্যটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল অব দ্য মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড কিংডমে প্রকাশিত হয়েছে। এরপর 2026 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালায় মোট কত টাকার প্রকল্পের উদ্বোধন আর শিলান্যাস করেছেন? 11,000 কোটি টাকা। কেরালা রাজ্যের এর্নাকুলামে প্রায় 11,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে। বিপিসিএল কোচি রিফাইনারিতে 5,500 কোটি টাকারও বেশি ব্যয়ে একটি পলিপ্রোপিলিন ইউনিট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটা প্যাকেজিং, টেক্সটাইল এবং চিকিৎসা সরঞ্জাম শিল্পের উন্নতিতে সাহায্য করবে। 2,650 কোটি টাকা ব্যয়ে থালাপাটি চেঙ্গালা 6 লেনের রাস্তার উদ্বোধন হয়েছে একটা। 2,140 কোটি টাকা ব্যয়ে কোঝিকোড বাইপাসের উদ্বোধন হয়েছে। এর ফলে কান্নুর আর কাসারগড় জেলার মধ্যে যাতায়াত আরও উন্নত হবে। কোল্লাম জেলার পশ্চিম কাল্লাড়ায় 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নেব। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরালা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো। 2025 সালে ফ্রেঞ্চ ওপেন মহিলা একক খেতাব মানে কে জিতেছে? আর তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে কী ধরনের সার্কিট ব্যবহার করা হতো? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 মার্চ 2026 কোয়েশ্চেন্স। আসামে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়া প্রথম ব্যক্তির নাম কি? দীপালি দাস। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীনে গ্রামীণ এলাকায় ডিজিটাল পরিষেবা প্রদানের মূল কেন্দ্রটির নাম কি? কমন সার্ভিস সেন্টার। 2025 সালের গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডসে কাকে মর্যাদাপূর্ণ এনটিআর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? চিরঞ্জীবী। সরপঞ্চ পতি প্রথা বন্ধ করতে ভারত সরকার কোন ক্যাম্পেইন শুরু করেছে? সে নো টু প্রক্সি সরপঞ্চ। সম্প্রতি হিমাচল প্রদেশের কোন জেলায় প্রথমবারের মতো উচ্চতায় সাম্বার হরিণ দেখা গেছে? চম্বা। সম্প্রতি আইআইটি গুয়াহাটি কোন দেশের কভেন্ট্রি ইউনিভার্সিটি গ্রুপের সাথে এআই এবং স্বাস্থ্যসেবা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? যুক্তরাজ্য। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উড়িষ্যার কোথায় নতুন সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট উদ্বোধন করেছেন? পারাদ্বীপে। মুম্বাইয়ের বিখ্যাত শাসুন ডক আধুনিকীকরণের জন্য মহারাষ্ট্র সরকার কোন দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে? ফিনল্যান্ড। 2025 সালের কালিয়ার্স গ্লোবাল ক্যাপিটাল ফ্লোজ রিপোর্ট অনুযায়ী
জমি আর উন্নয়ন সাইটে বিনিয়োগের ক্ষেত্রে ভারত বিশ্বে কততম স্থান অর্জন করেছে? চতুর্থ। পিএম বাণী প্রকল্পের অধীনে ওয়াইফাই পরিষেবা প্রদানকারী স্থানীয় কেন্দ্রগুলোকে কি বলা হয়? পাবলিক ডেটা অফিস। ভারতের ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন কোন দুটো কেন্দ্রীয় মন্ত্রক বা বিভাগ যৌথভাবে পরিচালনা করে? ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সম্প্রতি প্রকাশিত গবেষণা অনুযায়ী অস্ট্রেলিয়ার কোন রাজ্যে কোয়ালা জনসংখ্যার উল্লেখযোগ্য পুনরুদ্ধার দেখা গেছে? ভিক্টোরিয়া। 2026 সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী শাহরুখ খানের আনুমানিক সম্পত্তির পরিমাণ কত? $1.3 বিলিয়ন। এগুলো ছিল আগের দিনের আপডেট। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করার জন্য বা আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমার ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।